হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দিদির চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। ঠিক আছে, আজকে জানবো যে এই ঠান্ডা যুদ্ধের পর্ব সম্পর্কে, অর্থাৎ কোল্ড ওয়ার এরা সম্পর্কে। যে এই ঠান্ডা যুদ্ধটা কি, ঠান্ডা যুদ্ধ কিভাবে শুরু হয়, কোন কোন দেশের মধ্যে এই ঠান্ডা যুদ্ধ হয়, বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, দেখো তাহলে তোমাদের প্রথমে জানতে হবে যে ঠান্ডা যুদ্ধ এই কথার অর্থ কি। এই ঠান্ডা যুদ্ধ কথার অর্থ হচ্ছে না যুদ্ধ না শান্তি। ঠিক আছে, না যুদ্ধ না শান্তি, এটার মানে কি একটু পরে বোঝাচ্ছি, আগে তোমরা এটা জেনে রাখো যে ঠান্ডা যুদ্ধ মানে যেখানে যুদ্ধ হচ্ছে না, সরাসরি যুদ্ধ হচ্ছে না, এখানে দুটি দেশ আছে, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুটি দেশ, শক্তিশালী দেশ, পরস্পর দূরে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, কিন্তু নিজেরা সরাসরি যুদ্ধে লিপ্ত হয় না। এটাই হচ্ছে ঠান্ডা যুদ্ধ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, যে না যুদ্ধ না শান্তি, এটাই হচ্ছে, অর্থাৎ নাইদার ওয়ার নর পিস। দেখো এই ঠান্ডা যুদ্ধ হয় 50 বছরের মতো। ঠিক আছে, প্রায় 50 বছর ধরে এই ঠান্ডা যুদ্ধ কিন্তু চলে। কত বছর থেকে কত বছরের মধ্যে? আগে তোমাদের জানতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার 2 কত খ্রিস্টাব্দে হয়? মনে রাখবে 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। ঠিক আছে, 1945 সালে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে হিরোশিমা এবং নাগাসাকি এই দুটি জায়গায় বোমা আর কি পারমাণবিক বোমা ফেলে, তখন কিন্তু আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। দেখো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটি জোট ছিল। দুটি জোট কি কি? একটা হচ্ছে মিত্র শক্তি, একটা হচ্ছে অক্ষ শক্তি। মিত্র শক্তি ইংরেজিতে বললে অ্যালাইড পাওয়ার্স, আর অক্ষ শক্তি ইংরেজিতে বললে অ্যাক্সেস পাওয়ার্স। তাহলে এই মিত্র শক্তিতে যেই দেশগুলি ছিল তার নাম একটু মনে রাখবে, যে ইউএসএ, ইউএসএ অর্থাৎ আর কি আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, এই আমেরিকাকেই আমেরিকা যুক্তরাষ্ট্র বলে, মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয়। ঠিক আছে, একটি কিন্তু দেশ। তারপরে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম, বা যাকে আমরা ব্রিটেনও বলি। ঠিক আছে, তাহলে এই দেশটি ছিল এই মিত্র শক্তিতে। আর ছিল ফ্রান্স, আর একটি দেশ ছিল, সেটা হচ্ছে কি, যে সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়নকে কিন্তু আরেকটি নামে আমরা জানি, সেটা হচ্ছে ইউএসএসআর। ঠিক আছে, ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন যাই বলো, আর ইউএসএ কে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমরা আমেরিকা জানি। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা ইউএসএ বলি। ঠিক আছে, তাহলে এগুলি ছিল মিত্র শক্তির দেশগুলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই মিত্র শক্তির সঙ্গেই কিন্তু অক্ষ শক্তির যুদ্ধ হয়। তাহলে এই অক্ষ শক্তিতে কোন কোন দেশ ছিল? এখানে মূলত তিনটি দেশ ছিল, জার্মানি, ইটালি আর জাপান। ঠিক আছে, তাহলে তোমরা একটু মনে রাখবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সালের মধ্যে হয়? 1939 সাল থেকে 1945 সালের মধ্যে হয়। ঠিক আছে, কাদের কাদের মধ্যে? মিত্র শক্তি অর্থাৎ অ্যালাইড পাওয়ার্স আর অক্ষ শক্তি অর্থাৎ এক্সেস পাওয়ার্সের মধ্যে হয়। মিত্র শক্তিতে কোন কোন দেশ ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর ছিল ইউকে অর্থাৎ ব্রিটেন যাকে বলি, ফ্রান্স, আর ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন একটি। ঠিক আছে, আর মনে রাখবে এই যে ইউএসএসআর বা এই সোভিয়েত ইউনিয়ন, এই দেশটি কিন্তু বর্তমানে নেই। ঠিক আছে, এখন যে দেশটি আছে এটা, এই দেশটি 1991 সালে, ঠিক আছে, এই দেশটি কি হয়,
1991 সালে 15টি দেশের টুকরো টুকরো হয়ে যায়, ঠিক আছে। আর যখন এই 1991 সালে 15টি দেশে এই সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে যায়, আর তার মধ্যে একটি যে বড় দেশ সেটা বর্তমানে রাশিয়া আছে, ঠিক আছে। এই সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এটাই কিন্তু ভেঙে বর্তমানে যে রাশিয়া বড় দেশটি আছে এটি একটি দেশ, আরও বাকি 14টি দেশ আছে, ঠিক আছে। কাজাকিস্তান, তারপরে ইউক্রেন, এগুলি কিন্তু আগে সোভিয়েত ইউনিয়নেরই পার্ট ছিল। এই 1991 সালে যখন 15টি দেশে ভেঙে যায় এই সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, তখনই কিন্তু কি হয় যে এই ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। ঠান্ডা যুদ্ধ 1945 সাল, মনে রাখবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই কিন্তু কি শুরু হয়, এই ঠান্ডা যুদ্ধের পর্ব শুরু হয়ে যায়। এই ঠান্ডা যুদ্ধের পর্ব বলা হয় যে 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত, ঠিক আছে। যে এই ঠান্ডা যুদ্ধে কি হয় যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই যে সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া, এই দুটি দেশের মধ্যে কি হয় যে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। যে এই দুটি দেশ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একসঙ্গেই যুদ্ধ করে, ঠিক আছে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরে তাদের এই দুটি দেশের মধ্যে কিন্তু মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। বিশ্বের মধ্যে কার শক্তি বেশি, ঠিক আছে, তা দেখানোর জন্য নিজেদের তাদের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা চলতে থাকে, ঠিক আছে। তাহলে দেখো এখানের মধ্যে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে মতাদর্শগত দ্বন্দ্ব, সেটাই কিন্তু এখানে ঠান্ডা যুদ্ধ। তাহলে মতাদর্শগত দ্বন্দ্ব কেন বলা হয়, যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একটা পুঁজিবাদী দেশ, মনে রাখবে এটা একটা কি পুঁজিবাদী দেশ, পুঁজিবাদী দেশ, ঠিক আছে। আর সোভিয়েত ইউনিয়ন ছিল একটি সমাজতান্ত্রিক দেশ। তাহলে দুই দেশের কিন্তু মতাদর্শ আলাদা ছিল, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর জন্যই একসঙ্গে লড়াই করেছিল, কারণ জার্মানি, ইটালি, জাপান এরা ছিল সাম্রাজ্যবাদী, ঠিক আছে। আর বলতে গেলে নিজেদের ভূখণ্ড বিস্তারের জন্য তারা কিন্তু অন্যান্য দেশকে আক্রমণ করছিল। তখন মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন নিজেদেরকে বাঁচানোর জন্য তারা একসঙ্গে জোট হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু যখন জাপানের হিরোশিমা এবং নাগাসাকি এই দুটি জায়গার মধ্যে পারমাণবিক বোমা ফেলে আমেরিকা যুক্তরাষ্ট্র, তখনই তাদের আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষ হয়। আর তারপর থেকে 1945 সালের পর থেকে কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এটি ছিল যে একটা পুঁজিবাদী দেশ, তার মতাদর্শ আলাদা, আর সোভিয়েত ইউনিয়ন ছিল একটা সমাজতান্ত্রিক দেশ, তার মতাদর্শ আলাদা। তাদের মধ্যে আর কি অবিশ্বাসের জন্ম নেয়, তাদের মধ্যে একটা সন্দেহ প্রবণতা দেখা যায়। তার জন্য কি হয়, তাদের মধ্যে বিরোধ দেখা যায় বা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় যে কার দবদবা পৃথিবীতে বেশি, সমাজতান্ত্রিক দেশ আর কি ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন। সমাজতান্ত্রিক যে দেশের ধারণা, সমাজতান্ত্রিক যে আইডিওলজি, ঠিক আছে, সোশ্যালিজম, কমিউনিস্ট যে ভাবনা চিন্তা, তা আর কি বিশ্বের মধ্যে ছড়াতে থাকে, যাতে সমস্ত দেশ এই আইডিওলজি অর্থাৎ সমাজতান্ত্রিক দেশ হয় তার জন্য চেষ্টা করতে থাকে, এই সমাজতন্ত্রের প্রচার করতে থাকে। আর এই যে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দেশ, সে চায় যে আর কি মুক্ত বাজার অর্থনীতি হোক, ঠিক আছে। আগে এই দুটির মানে বলি, পুঁজিবাদী কথার অর্থ কি আর সমাজতান্ত্রিক কথার অর্থ কি। দেখো এই পুঁজিবাদী এই দেশ যেই দেশের মধ্যে মুক্ত বাজার অর্থনীতিকে দেখা যাবে আর কি অর্থনৈতিক ব্যবস্থায়, একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে হস্তক্ষেপ করবে না সরকার অতটা, সেটা হচ্ছে পুঁজিবাদী দেশ। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেখানে কিন্তু সরকার অতটা হস্তক্ষেপ করতো না, এখানে ব্যক্তিগত মালিকানা থাকতো, একজন ব্যক্তি যত খুশি তার সম্পত্তি করতে পারতো, ঠিক আছে, অবাধ এখানের মধ্যে বাণিজ্য চলতো। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছিল একটা সমাজতান্ত্রিক দেশ, সেখানে সাম্যের ওপর, ঠিক আছে, সমাজে অর্থনৈতিক যে সাম্য তার উপর জোর দেওয়া হতো, ঠিক আছে। এখানের মধ্যে কিন্তু সামাজিক মালিকানা ছিল, রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল অর্থনৈতিক ব্যবস্থার উপরে। আর এই মার্কিন যুক্তরাষ্ট্রে পুঁজিবাদী দেশে কিন্তু আর কি ব্যক্তিগত মালিকানা থাকতো, আর এখানে ব্যক্তিগত মালিকানা থাকতো না। দুটির মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে না আইডিওলজির মধ্যে, মতাদর্শগতের মধ্যে। তাহলে দুটি দেশের পুঁজিবাদী দেশ আর সমাজতান্ত্রিক দেশ, তাদের মধ্যে কিন্তু মতাদর্শগত কিন্তু একটা তফাৎ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দেশ, সেখানের মধ্যে মুক্তবাজার অর্থনীতি আর কি রাষ্ট্র এখানে কোনো হস্তক্ষেপ করবে না,
ঠিক আছে, ব্যক্তিগত মালিকানা থাকতে পারে এখানের মধ্যে, ব্যক্তি যত খুশি সম্পত্তি অর্জন করতে পারে। কিন্তু সোভিয়েত ইউনিয়নে কি, এখানে সমাজতান্ত্রিক দেশ, এটা এখানের মধ্যে অর্থনৈতিক সাম্য বজায় রাখার জন্য দেশ এখানে হস্তক্ষেপ করবে। ঠিক আছে, এই দেশের মধ্যে আর কি অর্থনীতির মধ্যে এই দেশ হস্তক্ষেপ করবে, এখানে সামাজিক মালিকানা আর কি দেখা যাবে। বোঝা গেল? তাহলে এই যে মতাদর্শগত তফাৎ, তার জন্য কিন্তু এই দুটি দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় যে কার মতাদর্শ কতটা বেশি ভালো। ঠিক আছে, এই দেশ চাবে যে এই দেশের তার যে মতাদর্শ পুঁজিবাদী, এই মতাদর্শ সারা আর কি বিশ্বের দেশগুলি যাতে ফলো করে, এই পুঁজিবাদী দেশ হয়ে যায় সব দেশ। আর ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন চায় যে সমস্ত দেশ যাতে সমাজতান্ত্রিক মতাদর্শে চলে, তাই না? তাহলে এর যে প্রতিদ্বন্দ্বিতা সেটা চলতে থাকে। তাহলে এটাই হচ্ছে কি, যে ঠান্ডা যুদ্ধের কারণ একটা বলতে পারো, যে মতাদর্শগত লড়াই বা দ্বন্দ্ব। তাহলে এখন কি হয় যে তাহলে না যুদ্ধ না শান্তি, এটা কি, যে 1945 সালের পর থেকে কি হয় যে এই দেশগুলি কি করে, যে নিজেরা কি করে না, যে পরস্পর যুদ্ধ করে না, কি করে, যে অন্য একটা দেশের মধ্যে দূরে থেকে আর কি যুদ্ধ লাগিয়ে দেয়। কিভাবে? যেমন ভিয়েতনাম, কোরিয়া, আফগানিস্তান, এখানে কি হয় যে দূরে থেকেই ধরো একটা দেশের মধ্যে, এটা একটা দেশ, এই দেশের মধ্যে যেখানে একজন লিডার ধরো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে আছে, ঠিক আছে, বর্তমানে সরকার চালাচ্ছে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন এখন কি চাবে, যে এই দেশের সরকার যাতে পাল্টে যায়, যাতে সোভিয়েত ইউনিয়নের সমর্থনে কোনো সরকার আসে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে এমন একটা দেশের মধ্যে দুটি আর কি পার্টিশন হয়ে যেত, এখানে কোনো একটা দল, এখানে একটা কোনো দল। এই দলকে যদি একটা দলকে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করতো, তাহলে এই দেশের মধ্যেই ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন আরেকটি দলকে সাহায্য করতো। ঠিক আছে, তাহলে একটা দেশের মধ্যেই, ঠিক আছে, এই দেশ বলবে আমি তোমাকে আর্থিক দিক থেকে সাহায্য করছি, সামরিক দিক থেকে সাহায্য করছি। এই দেশও বলবে এই জোটটাকে যে আমি তোমাকে আর্থিক দিক থেকে সাহায্য করছি, তারপরে সামরিক দিক থেকে সাহায্য করছি, সামরিক বলতে আর কি অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করবে। তাহলে এইভাবে নিজেরা যুদ্ধ না করে একটা দেশের মধ্যেই কি করে যুদ্ধ লাগিয়ে দেয়। ঠিক আছে, দূরে থেকেই তারা অস্ত্র দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, আসলে যুদ্ধটা লড়ছে কে, মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন, একটা দেশের মধ্যে অন্য একটা দেশে, কিন্তু তারা সরাসরি যুদ্ধে লিপ্ত হচ্ছে না, একটা দেশের মধ্যে আর্থিক দিক থেকে সামরিক দিক থেকে সাহায্য দিচ্ছে আর এই দেশও আর্থিক আর সামরিক দিক থেকে সাহায্য দিচ্ছে। তাহলে এখানেই সংঘর্ষ চলছে, সরাসরি আর কি বিশ্বযুদ্ধ হলো না। ঠিক আছে, নাহলে তো তৃতীয় ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দুটি শক্তিশালী দেশ যদি আবার লড়াই করে, তাহলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে তোমরা এটা একটু মনে রাখবে। আর একটা কথা মনে রাখবে, যে এই যে ঠান্ডা যুদ্ধ, এটাকে কিন্তু কি বলা হয়, যে প্রক্সি ওয়ার বা কলমের যুদ্ধ। এই টার্মটা মনে রাখবে, যে কলমের যুদ্ধ, কলমের যুদ্ধ, বা এটাকে ইংরেজিতে বলে প্রক্সি ওয়ার। ঠিক আছে, এই কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু আগেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, তোমাদেরও আসার চান্স আছে। তাহলে এই কলমের যুদ্ধ বা প্রক্সি ওয়ার, এর কোশ্চেনটা কিভাবে সেট হতে পারে, যে এই প্রক্সি ওয়ার বা কলমের যুদ্ধ কার সঙ্গে সম্পর্কিত? অপশন দিয়ে দিল প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা যুদ্ধ। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে, যে এই প্রক্সি ওয়ার বা কলমের যুদ্ধ ঠান্ডা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। এই প্রক্সি ওয়ার কথার অর্থ কি মনে রাখবে, এই প্রক্সি ওয়ার বা এই কলমের যুদ্ধ কথার অর্থ হচ্ছে যে দুটি দেশ পরস্পর সরাসরি যুদ্ধ না করে তারা দূরে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে কলমের যুদ্ধ বা প্রক্সি ওয়ার। ঠিক আছে, এখানের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন, এই দুটি দেশ কি করে, যে নিজেরা পরস্পর সরাসরি যুদ্ধ না করে তারা দূরে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, এটাই হচ্ছে প্রক্সি ওয়ার। ঠিক আছে, মাটাও জেনে রাখবে, যে প্রক্সি ওয়ার বা কলম যুদ্ধের অর্থ হচ্ছে যে তারা পরস্পর সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়ে তারা দূরে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। তাহলে তোমরা এতটুকু মনে রাখবে। ঠিক আছে, আরেকটা কথা তোমরা এখন মনে রাখবে, যে এই যে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার,
এই শব্দটা প্রথম কে ব্যবহার করে, এটাও কিন্তু কোশ্চেন এসে যায়। ঠিক আছে, তাহলে মনে রাখবে যেই ঠান্ডা যুদ্ধ, এই কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন কে, এখানে লিখে দিচ্ছি যে বার্নার্ড বারুচ। ঠিক আছে, এই নামটা মনে রাখবে যে বার্নার্ড বারুচ। ঠিক আছে, বার্নার্ড বারুচ সর্বপ্রথম এই ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার এই শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, কি করেন যে ঠান্ডা যুদ্ধ শব্দটি ব্যবহার করেন, শব্দটি প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম কে ব্যবহার করেন, বার্নার্ড বারুচ। মনে রাখবে তিনি একজন আমেরিকার আর কি কূটনীতিবিদ, এটা মনে রাখার দরকার নেই, শুধু নামটা মনে রাখবে যে এই ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন, বার্নার্ড বারুচ। তাহলে বোঝা গেল যে, আর এখানে একটু ওভারভিউ দিয়ে রাখি যে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো। দেখো এই চ্যাপ্টারের নামই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এখানের মধ্যে তোমরা একটা ধারণা পাবে যে ইন্টারন্যাশনাল রিলেশনস সম্পর্কে, দেশের সঙ্গে দেশের সম্পর্ক। ঠিক আছে, তাহলে কোল্ড ওয়ারের সম্পর্কে অর্থাৎ ঠান্ডা যুদ্ধ সম্পর্কে তোমরা একটা আইডিয়া পেলে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন এই দুটি দেশের মধ্যে যে মতাদর্শগত দ্বন্দ্ব। ঠিক আছে, যে একটা দেশ পুঁজিবাদী দেশ আর একটা দেশ সমাজতান্ত্রিক দেশ। ঠিক আছে, এই দেশ বলে আমার আইডিওলজি, আমার মতাদর্শ ভালো, তার জন্য তারা এই পুঁজিবাদী মতাদর্শ সারা বিশ্বে প্রচার করতে থাকে, আর এই সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক মতাদর্শ অর্থাৎ সাম্যবাদ এটা সারা পৃথিবীতে প্রচার করতে থাকে। ঠিক আছে, তাহলে এই নিয়ে যে দ্বন্দ্ব, আর তার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে তারা পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা, প্রচুর পরিমাণে তারা অস্ত্র উৎপাদন করতে থাকে। ঠিক আছে, নিজেদের আর কি শক্তি বৃদ্ধি করতে থাকে, যে কার কতটা শক্তি দবদবা বেশি পৃথিবীতে। ঠিক আছে, তাহলে এছাড়া তোমরা এই চ্যাপ্টারে পড়বে যে দ্বিমেরুতা, দ্বিমেরুতা এখানে পড়বে, অর্থাৎ বাইপোলারিটি পড়বে, আর পড়বে হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে এখানে একটু বলে দিচ্ছি যে জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে আর দ্বিমেরুতা সম্পর্কে, এটা আমরা পরে আবার আলোচনা করব। এখন একটু ওভারভিউ দিয়ে রাখছি যে দ্বিমেরুতা কি। যেখানে তোমরা দেখতে পেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হলো, 1945 সালে শেষ হলো। তাহলে তারপরে ঠিক আছে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কার কার মধ্যে হয়, মিত্র শক্তি ইউএসএ, ইউকে, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন এরা ছিল একটা জোটে। ঠিক আছে, আর একটা জোটে ছিল জার্মানি, ইটালি আর জাপান। জার্মানিতে তখন ছিল আর কি অ্যাডলফ হিটলার, তোমরা নাম শুনেছো অ্যাডলফ হিটলার। ইটালিতে তখন ছিল হচ্ছে বেনিতো মুসোলিনি। ঠিক আছে, আর জাপানের সম্রাট ছিল তখন। তাহলে এই তিনজন লিডারের নাম বললাম। তাহলে এইদের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর এখানে জাপানে যখন হিরোশিমা আর নাগাসাকিতে, ঠিক আছে 6 আগস্ট আর একটা 9 আগস্ট, ঠিক আছে হিরোশিমাতে 6 আগস্ট আর নাগাসাকিতে 9 আগস্ট যখন আমেরিকা বোমা ফেলে, তখন যুদ্ধ আর কি সমাপ্তি ঘটে। তাহলে তখন কি হয়, তারপরে কিন্তু এই যে ফ্রান্স ছিল, ব্রিটেন ছিল, এই দুটি শক্তিশালী দেশ ছিল, কিন্তু বিশ্বযুদ্ধের পরে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে তাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে, যুদ্ধে অনেক খরচ হয়, তাই না? তাহলে আর্থিক দিক থেকে কমজোর হয়ে আর কি শক্তিশালী আর তখন ছিল না। সব থেকে শক্তিশালী তখন ছিল পৃথিবীতে মাত্র দুটি দেশ 1945 সালের পরে। ঠিক আছে, সেই দুটি দেশ একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, একটা ছিল সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর মধ্যে দুটি দেশ সব থেকে শক্তিশালী ছিল, সেই দুটি দেশকে কি, একটা মার্কিন যুক্তরাষ্ট্র, একটা সোভিয়েত ইউনিয়ন। তাহলে এই যে বিশ্বের মধ্যে দুটি শক্তির কেন্দ্রের সৃষ্টি হলো, ঠিক আছে, শক্তি কেন্দ্র বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশ আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশ। তাহলে এই যে একটা পৃথিবীর মধ্যে দুটি আর কি শক্তির কেন্দ্রের সৃষ্টি হলো, তাহলে এই যে ধারণাটা, এটাই হচ্ছে দ্বিমেরুতা। দ্বি অর্থাৎ দুই, আর মেরু বলতে তোমরা জানো যে একটা গ্লোবের মধ্যে যেমন উত্তর মেরু আর দক্ষিণ মেরু থাকে, ঠিক আছে, তোমরা জানো জিওগ্রাফিতে পড়ো, ঠিক তেমন এখানে শক্তির কেন্দ্র। ঠিক আছে, এখানে শক্তির কেন্দ্র বলতে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রের কেন্দ্র আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রের যে কেন্দ্র সৃষ্টি হয়, আর তাদের এই দুটি জোটের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে বিশ্বের মধ্যে, এটাই হচ্ছে দ্বিমেরুতা। বোঝা গেল? আর কি বললাম, জোট নিরপেক্ষতা।
এটা তোমাদের পরে জানতে হবে, এখন একটু ওভারভিউ দিয়ে রাখছি যে জোট নিরপেক্ষতা কি। দেখো 1945 সালের পরে কিন্তু যে অনেক আফ্রিকা, এশিয়া, ঠিক আছে, এই দেশগুলি, এখানে অনেক দেশ কিন্তু স্বাধীনতা লাভ করে। যেমন ভারতও 1947 সালে, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে, তার কি 2 বছর পরেই 47 সালেই আমরা স্বাধীনতা লাভ করি। তাহলে এরকম অনেক দেশ কিন্তু স্বাধীন হয়। তাহলে এই যে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি, তাদের মুখে একটা চ্যালেঞ্জ আছে যে তারা কোন জোটে যোগ দেবে, তাই তো? এর মধ্যে প্রত্যেক অনেক দেশই এক একটা জোটে, কেউ আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিচ্ছে কোনো দেশ, আবার কোনো দেশ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যোগ দিচ্ছে, ঠিক আছে, তার বন্ধু হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বের মধ্যে এই যে সদ্য স্বাধীন দেশগুলি, তারা চায় না যে তাদের শত্রু হোক কোনো দেশ। যদি কোনো দেশ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যোগ দেয়, তাহলে তার শত্রু হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর কেউ যদি কোনো দেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয়, ঠিক আছে, তার বন্ধু হয়ে যায়, তাহলে সোভিয়েত ইউনিয়ন তার শত্রু হয়ে যাবে। তাহলে এই যে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি, তারা চায় যে তারা কোনো জোটেই অংশগ্রহণ করবে না, তারা দূরে থেকে দুই দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ আর কি আচরণ করবে, দুই দেশই তার বন্ধু, ঠিক আছে। তাহলে এই যে কনসেপ্টটা, কোনো জোটেই যে দ্বিমেরুতা সৃষ্টি হয়েছিল, দুটি শক্তি কেন্দ্রের সৃষ্টি হয়েছিল, কোনো আর কি সেই দেশগুলি কোনো দেশেই যোগ দেবে না, কোনো জোটেই কি যোগ দেবে না, তারা নিজেরা আলাদা একটা জোট গঠন করেছে, সেটাই হচ্ছে জোট নিরপেক্ষতা, ঠিক আছে। যেমন ভারতও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন কোনো জোটেই অংশগ্রহণ করেনি। জোট নিরপেক্ষ আন্দোলনে আমরা পড়ব পরে যে এই জোট নিরপেক্ষ আন্দোলনটা কি, যেখানের মধ্যে তৃতীয় বিশ্বের যে দেশগুলি, ঠিক আছে, তারা কোনো জোটে না যোগ দিয়ে তারা দূরে থেকে তাদের যে বর্তমানে আর কি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি কি চাবে, যে এখন তারা অর্থনৈতিক দিক থেকে তারা আরো স্বাবলম্বী হবে, তারা অর্থনৈতিক দিক থেকে আরো উন্নত হবে। কারণ স্বাধীনতার আগে যারা সেই দেশের উপরে আর কি উপনিবেশ স্থাপন করেছিল, সাম্রাজ্যবাদ স্থাপন করেছিল, তারা তো তাকে শোষণ করে অনেক সম্পত্তি, অর্থনৈতিক বিনাশ করেছে সেই দেশে। যেমন ভারতের মধ্যে 200 বছর প্রায় ইংরেজ শাসন করেছে, অনেক শোষণ করেছে ভারতীয়দের উপরে। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা একদম খারাপই হয়ে গেছিল। তাহলে ভারত এখন কি চাবে, যে তার অর্থনৈতিক স্বাবলম্বী, যাতে ভারত উন্নত হয় অর্থনৈতিক দিক থেকে, কোনো দেশের পক্ষে যোগ দিলে অন্য দেশ যাতে শত্রু না হয়, ঠিক আছে। সবার প্রথমে এই জোট নিরপেক্ষ আন্দোলনের যে ধারণাটা, এটা কিন্তু সর্বপ্রথম ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মাথায় কিন্তু এসেছিল। এটা জোট নিরপেক্ষ আন্দোলন যখন আলোচনা করব, তখন বিস্তারিত আলোচনা করব যে কোন কোন দেশ এই জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য ছিল, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো কিছু সংজ্ঞা লিখিয়ে দিব যে কোন রাষ্ট্রবিজ্ঞানী বা কে এই ঠান্ডা যুদ্ধকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন, বা কে ঠান্ডা যুদ্ধকে কি বলে অভিহিত করেছেন, ঠিক আছে। এখানে প্রথমে লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলি খাতায় নোট করে রাখো, ঠিক আছে। এখন দেখো যে এই ঠান্ডা যুদ্ধ সম্পর্কে অনেকেই আর কি ঠান্ডা যুদ্ধকে অনেকভাবে আর কি সংজ্ঞায়িত করেছেন। যে উইলিয়াম ফ্রিডম্যান ঠান্ডা যুদ্ধকে কি বলেছেন, যে যুদ্ধের একটি নতুন কৌশল। তাহলে এখান থেকে কিন্তু 5টি এখানে লিখিয়ে দিচ্ছি, 5 জনের সংজ্ঞা। এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কিভাবে আসবে কোশ্চেন, যে এভাবে কোশ্চেন আসতে পারে যে যুদ্ধের একটি নতুন কৌশল, ঠিক আছে। ঠান্ডা যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছেন, 4 জনের নাম দিয়ে দিবে, এর উত্তর কি হবে, উইলিয়াম ফ্রিডম্যান, ঠিক আছে। তোমরা লিখে রাখো, এটা নোট করে রাখো যে যুদ্ধের একটি নতুন কৌশল, এটা ঠান্ডা যুদ্ধকে কে বলেছেন, উইলিয়াম ফ্রিডম্যান। সেকেন্ড, বার্নেট ঠান্ডা যুদ্ধকে কি বলেছেন, যে গরম শান্তি। তাহলে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি কে বলেছেন, বার্নেট, ঠিক আছে, এভাবে কোশ্চেন আসবে। তারপরে জন কেনেডি ঠান্ডা যুদ্ধকে কি বলে অভিহিত করেছেন, যে শক্ত ও তিক্ত শান্তি। তাহলে আসতে পারে যে শক্ত ও তিক্ত শান্তি, ঠিক আছে। ঠান্ডা যুদ্ধকে শক্ত ও তিক্ত শান্তি কে বলেছেন, উত্তর হচ্ছে জন কেনেডি। নেক্সট হচ্ছে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা, ঠিক আছে। ঠান্ডা যুদ্ধকে কে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বলেছেন, তাহলে উত্তর হবে কি, যে জিগনিউ ব্রেজেজিনস্কি, ঠিক আছে। তারপরে ঠান্ডা যুদ্ধকে কে বৈশ্বিক সংঘর্ষ বলে অভিহিত করেছেন, তাহলে কি উত্তর হবে, যে জন লুইস গ্যাডিস। তাহলে এই 5 জনের নাম মনে রাখবে, আর তারা এই ঠান্ডা যুদ্ধকে কি বলে অভিহিত করেছেন সেটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। একদম ছোট ছোট তোমরা মুখস্থ করে রাখবে, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় করতে পারবে অ্যান্সার। তাহলে এই ছিল আজকের আলোচনা, ঠিক আছে। তাহলে
ঠান্ডা যুদ্ধ সম্পর্কে কিন্তু নেক্সট আরও পার্ট আসবে। তোমাদের ঠান্ডা যুদ্ধ এখনো শেষ হয়নি, ঠিক আছে? তাহলে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর যারা এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি ক্লিক করে রাখো, ঠিক আছে? আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।